এখন অনেক প্রডিউসার কলকাতা থেকে নায়িকা আনছেন। তো এইসব তর্কের কারণে আগামী হয়তো কোনো পরিচালক বা প্রযোজক ভাববেন যে এই ঝামেলায় জড়াবো না, আমি ওপার বাংলা বা বাইরে কোনো আর্টিস্টকে দিয়ে বাংলা গান গাওয়া। এই ইস্যুটা খুবই সেন্সিটিভ এই কারণে যে বিভিন্ন ভাবে এই ইস্যুটা গত প্রায় 2 বছর ধরে নানান রকম রং মাখছে। কিন্তু প্রকৃত অর্থে শোবিজের একাধিক তারকারা আসলে এক এক রকম দর্শন, এক এক রকম লাইফস্টাইল, এক এক রকম ভাবনা নিয়ে বড় হন বা তার স্টেটমেন্ট দেন। তারই বহিঃপ্রকাশ মূলত এই স্টেটমেন্ট। এবং ব্যক্তিগত একটা জায়গায় কেউ মাপ চাইছেন, তর্ক বিতর্ক করছেন, বিভিন্ন ভাবে কথা হচ্ছে, সেটি আবার ফেসবুকে বা একদম ওপেন মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো। সুতরাং এই যে হিউমিলিয়েশন এবং একে অপরকে অপদস্থ করার যে প্রতিযোগিতা, এটি আমি মনে করি যে কখনো সুফল বয়ে আনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। হকার লাইভে স্বাগতম জানাচ্ছি। প্রাসঙ্গিক কোনো আলোচনা নিয়ে মূলত হকার লাইভে আমি কথা বলি। যে দুটি বিষয় নিয়ে খুবই উত্তাপ ছড়িয়েছে নেটিজানদের ভেতরে, এবং এটি এভাবে বলা যায় যে আমরা আসলে প্রকৃত অর্থে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার সেটা নিয়ে খুব বেশি আলোচনায় আনি না বা রাখে। সাম্প্রতিক গত দুদিনে যে ঘটনাগুলো ঘটেছে তার ভেতরে অন্যতম হচ্ছে সাকলাইন পরিমণি ইস্যু, এবং এই জায়গাটিতে যোগ হয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন জান্নাতুল পিয়া। জান্নাতুল পিয়া একজন প্রতিষ্ঠিত মডেল, অভিনেত্রী, নারী উদ্যোক্তা, একজন আইনজীবী, এবং আমি বলবো তার ব্যক্তিত্বে এবং তার কাজে তার ক্যারিয়ার গ্রাফ এত সুগঠিত এবং সুচিন্তিত যা সত্যি অন্য অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমি শুধু এই ইস্যুতে পিয়া জান্নাতুল যেই কথাটি বলেছেন সেটি বলে আমি আমার অবজারভেশনটা একটু বলতে চাই। একটি ফেসবুক পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন যে এই সেই ব্যক্তি অর্থাৎ গোলাম সাকলাইন আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রায় 6-7 দিন। আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম, যিনি প্রতারণামূলক ভাবে এবং জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আরো লিখেছেন যে আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এই ঘটনায় মোটেও জড়িত ছিলেন না, কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি অর্থাৎ সাকলাইন আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন। এ বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন, অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, এবং সেটি অনেকে হেডলাইন করেছে যে অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। যাই হোক, আরো বিস্তারিত অনেক কিছু বলেছেন। এই ইস্যুটা খুবই সেন্সিটিভ এই কারণে যে বিভিন্ন ভাবে এই ইস্যুটা গত প্রায় 2 বছর ধরে নানান রকম রং মাখছে। কিন্তু প্রকৃত অর্থে শোবিজের একাধিক তারকারা আসলে এক এক রকম দর্শন, এক এক রকম লাইফস্টাইল, এক এক রকম ভাবনা নিয়ে বড় হন বা তার স্টেটমেন্ট দেন। তারই বহিঃপ্রকাশ মূলত এই স্টেটমেন্ট। পিয়া জান্নাতুল সম্পর্কে এটুকু বলি যে লাস্ট আমার একটি শোতে তিনি বাংলাদেশি শোবিজের শীর্ষ তারকাদের নিয়ে চমৎকার কিছু ব্যাখ্যা দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিয়া নিজের অবস্থানকে খুব ভালো বোঝেন এবং সেই বুঝে সেভাবেই তিনি কথা বলেন। ধন্যবাদ পিয়া। খুবই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিজের পেশাদারিত্বের খাতিরে হোক বা নিজের কাজের প্রতি দায়িত্বশীলতাই হোক, খুব চমৎকার একটি স্টেটমেন্ট দিয়েছেন আপনি। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। অনন্য মামুন এই নামটির সাথে আসলে অনেকগুলো বিশেষণ যোগ করতে হয়। বিশেষণীয় অর্থে যে ওর কাজ করার স্পিরিট, পাশাপাশি যে সাহস না দুঃসাহস বলবো, কারণ গত 2 দিন ধরে নেটিজানদের ভেতরে এক ধরনের তর্ক এবং একটা ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন, সেটি আর না এখানে প্রকাশ করলাম বা দেখালাম, কারণ আমি মনে করি যে এই সব কুতর্ক খুব বেশি থাকবে না। তবে আমি চাইবো অনন্য মামুনের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, ও যেহেতু ফিল্মে বা টিভিসিতে বা মেকিং এ এক ধরনের একটা জায়গা তৈরি করেছে, তাই এই জায়গাটিতে অন্তত গুরুত্ব দিয়ে ক্যারিয়ারটা এই জায়গায় ফোকাস দেওয়ার জন্য। ওর অনেক কলিগ বা ওর সাথে যারা কাজ করেছে অভিনয় শিল্পীরা অনেকেই বলেন ও অনন্য মামুনের এক ধরনের পোটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু ও খুব অস্থির। আমিও অনন্য মামুনের বেশ কিছু ইভেন্টে সাথে সম্পৃক্ত থেকেছি, উপস্থাপনা করেছি, দেশের বাইরে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যে ও আসলে খুব ফেরোসাসলি কাজটা করতে চায় এবং খুব অল্প সময়ে অনেক কিছু করে দেখাতে চায়। এক্ষেত্রে যেটা হয়, এই সব জায়গায় অনেকগুলো লুপহোল তৈরি হয় এবং সেই জায়গা থেকে অনেক তর্ক বিতর্কের জন্ম হয়। আমি বলছি না যে অনন্য মামুন এই সব বিদেশি শো এর ক্ষেত্রে একেবারে খুব সততার সাথে কাজ করেছে, কারণ বিষয়টি প্রমাণ সাপেক্ষ, কিন্তু একের পর এক অর্থাৎ মালয়েশিয়া ট্যুর থেকে শুরু করে একাধিক শোতে যখন ইভেন্টে যখন এই ধরনের ঘটনা ঘটে, সর্বশেষ দুবাইতে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হলো সেটিতে প্রমাণ হয় যে এই জায়গাটিতে অন্তত অনন্য মামুন পেশাদার নন, কারণ পেশাদার হলে এই ধরনের ভিডিও ক্লিপ বের হয় না। আর সেন্সিটিভ
এবং ব্যক্তিগত একটা জায়গায় কেউ মাপ চাইছেন, তর্ক বিতর্ক করছেন, বিভিন্ন ভাবে কথা হচ্ছে, সেটি আবার ফেসবুকে বা একদম ওপেন মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো। সুতরাং এই যে হিউমিলিয়েশন এবং একে অপরকে অপদস্থ করার যে প্রতিযোগিতা, এটি আমি মনে করি যে কখনো সুফল বয়ে আনে না। তবে আমি বলবো অনন্য মামুন নিজেকে শুধরে নেবার অনেকগুলো অপশনস পেয়ে তারপরও অনেক বড় বড় কাজ করেছে। এই জায়গায় এই অবস্থায় বারবার যখন সে খাদে পড়ছে, নানা রকম বিপদগ্রস্ত হচ্ছে বা বিপথে যাচ্ছেন উনি, তাই বলবো সামনে একটা ওর সবচেয়ে ক্যারিয়ারে বড় টার্নিং একটা মুভি দরদ, সেইটা নিয়ে ফোকাস দেয়া। ওর সর্বশেষ যে টিভিসি আমরা দেখলাম একটা 5 স্টার হোটেলে কক্সবাজারের, সেটিও দারুণ প্রশংসিত হয়েছে। তো এইসব প্রশংসা নিয়ে এইসব কাজের ভেতরে যখন কেউ নিবিষ্ট থাকে না, অন্য অনেক কিছুতে বাড়তি আয় উপার্জনের লোভ জাগে, এই লোভে মূলত মানুষ তার নিজের কর্মজীবন নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। অনন্য মামুনেরও তাই হয়েছে। অতি লোভটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই সংবরণ করাটা খুব জরুরি। আমি কারো পক্ষে সাফাই গাইছি না, শুধু বলছি যে দরদ সামনে রিলিজ, সেটি শাকিব খান নিজেও প্রকাশ করলেন এবং তুফানের এখনো তুফানি ঝড় তোলপাড় হচ্ছে। সেই জায়গায় এই সময়ে দরদের পরিচালকে খুবই সেন্সিটিভ থাকাটা খুব জরুরি, কারণ একজন সুপারস্টারকে নিয়ে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবিটা মুক্তি পেতে যাচ্ছে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সবাইকে মিউচুয়াল, সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে ছবিটা রিলিজ করে ছবিটার ব্যবসা যাতে ভালো হয় সেটি করা উচিত বলে আমি মনে করি। আমি পরামর্শ দেবার কেউ নই, কিন্তু একজন সবুজ কর্মী হিসেবে মনে হলো যে এটি চাওয়াটা খুব অপ্রাসঙ্গিক নয়। আমি মনে করি যে অনন্য মামুন এই বিষয়ে অন্তত নিজেকে শুধরে নেবেন। দর্শক, এই বিষয়ে কথা বলাটাও আসলে খুবই সেন্সিটিভ, কারণ যখন কারো সম্পর্কে একে অপরের বিরুদ্ধচারণ বা তর্ক হয়, তখন সবচেয়ে বড় অপ্রাসঙ্গিক মানুষ থাকে যারা এগুলোতে বাতাস দেয়। কণা এবং কুনাল একজন সঙ্গীত কর্মী হিসাবে আমি বলতে পারি দুজনই ভীষণ ট্যালেন্টেড সিঙ্গার, এবং বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লেব্যাকে আসলে সবচেয়ে যারা ফাইনেস্ট সিঙ্গার তারাই কিন্তু কাজ করেন, এবং যাদের কাজগুলো সমাদৃত হয় তাদেরকে গুণী না বলাটা কিন্তু একেবারে মূর্খতা। কণা এবং কুনাল দুজনই প্লেব্যাকে নিজেদের প্রমাণ করেছে। হঠাৎ করে গতকালকে কুনাল একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লেখা, আল্লাহ যেন এই মিথ্যা, এই অত্যাচার, এই নিষ্ঠুরতার 100 গুণ আপনাকে ফিরিয়ে দেন গুণী শিল্পী, আমিন। এটি একটি অভিশাপ বার্তা, এবং এই অভিশাপ নিশ্চয়ই কোন একটা কষ্ট, কোন একটা ক্লেদ, কোন একটা আক্ষেপ, কোন একটা আঘাত থেকেই শিল্পী বলেছেন। আমার প্রশ্ন খুব সহজ, সেটি হচ্ছে এই সময় কণা এবং কুনাল দুজন আসলে অপরিহার্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমি তুফানের যে ডিরেক্টর রাহান রাফি তার একটা ইন্টারভিউ সেশন করেছি এবং ধারাবাহিকভাবে সেটি প্রকাশ পাচ্ছে, এবং এই বিষয়টি আমি রাহান রাফিকেও প্রশ্ন করেছি। দুটি বিষয়, যে বিষয়গুলো বারবার আসছে সামনে, সেটি হচ্ছে শাকিব খানের অফিসিয়াল পেজে কেন কণার গানটা প্রকাশ পাচ্ছে না, আর দ্বিতীয়টি কুনাল এবং কণা অর্থাৎ হিমেল আশরাফ যখন কুনালকে নিয়ে গান গাইয়ে সেটি সুপার ডুপার হিট হয়েছে এবং তার পরবর্তীতে সেই লিগেসিটা অন্য পরিচালকরা কেন সেটি আর গ্রহণ করেন না। এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল, এটি হয়ে থাকে সারা বিশ্বেই, যে কেউ এক ঘরানা কাজ করলে সে আবার অন্য আর্টিস্ট বা অন্য কলিগদের নিয়ে কাজ করে, এবং সেটি খুবই যুক্তি সম্পন্ন এবং খুবই চমৎকার একটা অ্যান্সার দিয়েছেন রাহান রাফি, যেটি হয়তো কালকে অথবা পরশু প্রকাশ পাবে। ঠিক এই সময়ে অপু বিশ্বাস একটি পোস্ট দেন যেখানে শাকিব খান এবং কণাকে দেখা যাচ্ছে। ঠিক তার দুদিন আগেই নেটিজানদের ভেতরে ফেসবুক গ্রুপে সেটি কোনো অথেন্টিক সোর্স বা অথেন্টিক প্রমাণাদি ছাড়াই অনেকে বলছিলেন যে কণার সাথে একটি হোয়াটসঅ্যাপ মেসেজকে কেন্দ্র করে শাকিব খানের সাথে দূরত্ব ছিল। ঠিক সেই সময় অপু বিশ্বাস আবার একটি স্ট্যাটাস দিয়েছেন, কনগ্রাচুলেশনস কণা আপু, কনগ্রাচুলেশন রাহান রাফি ভাইয়া, কনগ্রাচুলেশনস তুফান টিম, লাভ ইমোজি, কনগ্রাচুলেশন গ্লোবাল সুপারস্টার শাকিব খান। এবং 60K রিয়াকশন, প্রায় 5000-এর মতো বিভিন্ন পর্যায়ের কমেন্ট এসছে। অর্থাৎ এই বিষয়টি আবার নতুন ভাবে নতুন একটা আলোচনায় উদ্রেক তৈরি করলেন এই ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি গান হিট হবার সাথে কেন অন্য কাউকে জড়িয়ে কথা বলতে হবে? সেটি তো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু ইউটিউব এবং ফ্রি মিডিয়ার জমানা, তাই কণাকে যেখানে যেখানে ফেস করতে হচ্ছে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে কেন শাকিব খানের পেজে কণা গানটি পোস্ট দেওয়া হচ্ছে না। এটি একেবারে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়, যেহেতু এর আগে সিনেমায় বিভিন্ন গান পোস্ট হয়েছে। কিন্তু একটি গান হিট হবার সাথে সাথে শিল্পী এবং শিল্পী ভাষার শিল্পীর যে দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে বা প্রকাশ করার কেউ কেউ চেষ্টা করছেন, এটা মনে হয় আমাদের ছোট্ট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তারও চাইতে ছোট এই মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো বেশি কলুষিত করবে। আমি মনে করি যে একটি ফ্রেমে কণা এবং কুনালের স্টেটমেন্ট আসা উচিত, কারণ তারা কলিগ, তাদের ভেতরে সহ অবস্থান আছে বলে আমি বিশ্বাস করি, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে কারো সাকসেসকে প্রেইজ করা, কারো সাকসেসকে অনুপ্রেরণা দেয়া সত্যিকার অর্থে ম্যাচিউরড পারসনের মতো কাজ হবে। যাই হোক, খুবই বার্নিং ইস্যু বলেই আমি এই বিষয়ে আমার মতামত দেওয়ার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমি প্রায় দেখেছি, আমি যখন
তুফান নিয়ে কোনো কথা বলেছি বা কারো ইন্টারভিউ নিয়েছি, তার নিচে একাধিক কমেন্ট যে অমুক জায়গায় পোস্ট নাই কেন না। সুতরাং এটা নিয়ে এক ধরনের কৌতূহল রয়েছে। সবশেষে আমি এটুকুই বলতে চাই যে কণা এবং কোনাল বাংলাদেশের এই সময়ে খুবই অপরিহার্য দুজন শিল্পী। যখন আমি কোনো গায়িকাকে বলবো তখন তার শিল্প সত্তাকে প্রকাশ করাটা খুব জরুরি। আমরা নেটিজানদের ভেতরে বিভিন্ন ধরনের সাংবাদিক বা বিভিন্ন পক্ষ বিপক্ষের মতামত আমরা পড়ি সবসময়, সেটাতে তর্ক ওঠে, সেটাতে এক ধরনের বিদ্বেষ ছড়ায়। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের এই ছোট ইন্ডাস্ট্রিতে আমরা যদি একে অপরের প্রশংসা না করতে পারি তাহলে এই তর্কের ভেতরে, এই গন্ডগোলের ভেতরে অন্য আরেকজন ফল খেয়ে যাবে। আমি আরো সহজ করে বলি যে এই সব তর্কের কারণে কিন্তু সহজ স্বাভাবিকভাবে এখন অনেক প্রডিউসার কলকাতা থেকে নায়িকা আনছেন। তো এই সব তর্কের কারণে আগামী হয়তো কোনো পরিচালক বা প্রযোজক ভাববেন যে এই ঝামেলায় জড়াবো না, আমি ওপার বাংলা বা বাইরে কোনো আর্টিস্টকে দিয়ে বাংলা গান গাও। এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা আমাদের শিল্পীদের এই জায়গাটি, এই অবস্থানটি হারাবো। আমি মনে করি এই বিষয়টি কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না। খুব দ্রুত নিশ্চয়ই দেখতে চাই, কারণ ইন্ডাস্ট্রির কোনো কিছুই একেবারে চিরস্থায়ী মনে করি না। সম্পর্কগুলো তর্ক হয়, ঝগড়া হয়, একটা সংসারে, একটা পরিবারে বিবাদ হয়, বিচ্ছেদ হয়, আবারও তারা মিলে যায়। সো মিলে যাওয়াটা যত দ্রুত সম্ভব জরুরি। সেই জায়গাটিতে সলিউশনের পথ খোঁজাটা আমাদের আশপাশের মানুষদের সবচেয়ে জরুরি।